আমি কোনো দলের লাইনে গিয়ে দাঁড়াবো না। আমি ইনশাল্লাহ যেখানে দাঁড়াবো ওখান থেকে লাইন শুরু হবে। গণবিপ্লবের শহীদদের আত্মার প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করছি। প্রায় 1 বছর হয়ে গেছে যে গণবিপ্লবে যারা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা স্মরণ করছি এবং এখন থেকে আমরা তাদেরকে ভুলব না। এক সাগর রক্তের বিনিময়ে যেভাবে দেশ স্বাধীন হয়েছিল, আবারও আমরা এক সাগর রক্তের বিনিময়ে দেশকে স্বৈরাচার মুক্ত করতে পেরেছি। এই জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। জুলাই গণ আন্দোলনে যারা আহত হয়েছেন সে সকল পরিবারের প্রতি আমাদের সমবেদনা এবং শ্রদ্ধা। এদেশকে বাঁচানোর জন্য তাদের যে অবদান, এটাকে কখনো বৃথা যেতে দেয়া যাবে না। তারা যে মহান উদ্দেশ্যে আত্মত্যাগ করেছেন, তাদের যদি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করা না হয় তাহলে তাদের প্রতি অসম্মান করা হবে। আপনারা অনেকে জানেন আমরা একটা দিবস পালন করে আসি, 1 মে শ্রমিক দিবস। সেটাও একটা বিপ্লবের মাধ্যমে সংগঠিত হয়েছিল। সেখানেও কিন্তু কর্মসংস্থান নিয়ে বিপ্লব ছিল। জুলাই আন্দোলন আপনারা সবাই জানেন, বৈষম্যহীন কর্মসংস্থান, কোটাবিহীন সংস্কার আন্দোলন এখান থেকে শুরু হয়। এটা ছিল মানুষের কর্মের অধিকার ফিরে পাওয়া, বৈষম্যহীন কর্ম পাওয়ার জন্য আন্দোলন। অদ্ভুত ব্যাপার হলো, আমি প্রথম কিন্তু রাজনীতির আগে শুরু করেছিলাম কর্মসংস্থানের একটা প্রকল্প। আমাকে তো করতে দেওয়া হয়নি, মাঝপথে আমাকে নিয়ে জেল পুরিয়ে রাখা হয়েছে। অপরাধ ছিল। আমি বাংলাদেশের বেকার যুবকদের নিয়ে কাজ করি, উদ্যোক্তা তৈরি করি, তাদেরকে আমি শিখাই কিভাবে স্বাবলম্বী হতে হয়। এটা ছিল আমার অপরাধ। আমি জেলখানায় বসে ভাবতাম যে আমি কি ভুল করেছি, কি অন্যায় করেছি যে আমাকে অন্যায়ভাবে জেলে পুরিয়ে রাখা হয়েছে। একটা সুধী সমাজ, একটা সুশীল সমাজ, একটা সচেতন ব্যক্তি, কোন রাজনৈতিক দল কেউ এই ব্যাপারে একটু কথাও বলছে না। আমি এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একদিন হঠাৎ করে একটা কাগজের মধ্যে পেলাম একটা কোটেশন। এই কোটেশনটা ছিল বিখ্যাত দার্শনিক প্লেটোর, যিনি বিখ্যাত দার্শনিক সক্রেটিসের শিষ্য এবং অ্যারিস্টটলের টিচার। প্লেটো বলেছিলেন, তুমি রাজনীতির প্রতি অনীহা প্রকাশ করার অর্থ হচ্ছে এই যে তুমি তোমার চাইতে অধম ব্যক্তিদেরকে দিয়ে তোমাকে শাসন করার অনুমতি দিয়ে দিয়েছো এবং তুমি যে অপশাসিত হয়েছো এটা সিদ্ধান্ত তুমি দিছো, কারণ তুমি রাজনীতিকে প্রত্যাখ্যান করেছো। আবার পরের লাইনে লিখছেন, রাজনীতিতে বরং সঠিক লোকগুলো আসা উচিত যাদের রাজনীতির দরকার করা। আমি তখনই রাজনীতি করার সিদ্ধান্ত নিয়ে ফেলি যে ভুলটা বোধহয় আমারই হয়েছে। আজকে আমি আপনাদের সামনে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমার এই রাজনীতি করার উদ্দেশ্য কোনো চাঁদাবাজি, ক্ষমতালোভী, ক্ষমতায় যাওয়া, ধান্দাবাজি করা এগুলো নয়। আমার 1 নম্বর দফা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আপনি শুনলে অবাক হবেন, বাংলাদেশে লক্ষ লক্ষ মামলা, 55 লক্ষের উপরে মামলা আমি একটা পেপারে দেখেছিলাম। এই মামলা হামলার কারণে মানুষ নিজের কোনো কাজ করতে পারে না। দেশের উন্নয়ন অর্ধেক আটকায় রয়েছে এই মামলা হামলার, অপশাসনের কারণে, অপরাজনীতির কারণে। আমরা এই অপরাজনীতির বেড়াজাল থেকে বেরিয়ে যেতে চাই। কিভাবে? আমরা তো ধরে কোনো রাজনৈতিক দলকে সংস্কার করতে পারবো না, সেই ক্ষমতা আমাদের নেই। তাই আমরা এমন একটা রাজনৈতিক মঞ্চ তৈরি করতে চাই যেখানে মানুষ আমাদেরকে দেখে শিখবে। আমি যখন জেলখানায় বসে ইচ্ছা প্রকাশ করছিলাম তখন অনেক রাজনৈতিক নেতার সাথে আমার সেখানে সংযোগ ঘটে। তখন আমি আবেগে বলেছিলাম যে আমি চিন্তা করেছি এবার বেরোলে রাজনীতি শুরু করব। তো সবাই তারা খুব খুশি বলে যে আসেন আমাদের দলে আসেন। আমি বলছি না, আমি কোনো দলে যাব না, আমি কোনো দলের লাইনে গিয়ে দাঁড়াবো না।
আমি ইনশাল্লাহ যেখানে দাঁড়াবো ওখান থেকে লাইন শুরু হবে, এবং সেই স্বপ্ন নিয়ে কিন্তু আম জনগণ পার্টি প্রতিষ্ঠা। অপেক্ষা করছিলাম বের হওয়ার পরে যে আমাদের ব্যবসাটা শুরু করার জন্য আমরা সবার একটা সহযোগিতা পাবো। যখন দেখলাম সেখানেও অপরাজনীতি হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, আপনাদের অধিকার ফিরিয়ে দিচ্ছে না, আপনাদের কর্মসংস্থান ফিরিয়ে দিচ্ছে না, তখন আমার কাছে মনে হয়েছে একটা নীরব আন্দোলন করতে হবে। আমি আন্দোলন বিশ্বাস করি, তবে ধ্বংসের আন্দোলন নয়। পাবলিক প্রপার্টি জনস্বার্থ বিনষ্ট করে, ভাঙচুর করে, মিছিল করে, হরতাল করে আসলে অধিকার আদায়ের দিন শেষ। এখন অধিকার আদায় করতে হবে কৌশলে, শান্ত আন্দোলনে, অহিংস আন্দোলনে, টেবিল টকের মাধ্যমে। এখন তো মিডিয়া অনেক শক্তিশালী। বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী যে মাধ্যমটা সেটা হচ্ছে গণমাধ্যম। অনলাইনে আছে, অফলাইনে আছে। তা আমার বিশ্বাস জন্মেছে আমি যদি একটি সৃজনশীল সুষ্ঠু রাজনৈতিক মঞ্চ তৈরি করি, সেখানে অবশ্যই আমাদের একটা ফলাফল আমরা পাব। তো আমি জানি আমার সাথে যারা অনুসারী, ব্যবসাতে যারা আমার অনুসারী, তারা অনেকে কিন্তু অনেক আহত হয়েছে, কেউ বিভ্রান্ত হয়েছে, কেউ মনোকষ্ট পেয়েছে, কেউ এমন কথা বলছে আমি মিসগাইড হয়ে গেছি। তারা বুঝতে পারবে আমাকে বেশি দিন অপেক্ষা করতে হবে না আমার বুঝার জন্য। খুব অল্প সময় বুঝতে পারবে আমি একটা সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছি আমাদের সবার কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, আপনাদের কর্মের কল্যাণের জন্য আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। আমার সাথে কয়েকদিন আগে ইলেকশন কমিশনে কয়েকজন কমিশনারের সাথে পর্যায়ক্রমে সাক্ষাৎ হয়। আমি একজন কমিশনারকে বলেছিলাম যে পাবলিক প্রপার্টি বন্ধ করে, পাবলিক প্রপার্টি ধ্বংস করে, হরতাল করে, ভাঙচুর করে রাজনীতি করা বিশ্বাস করি না। উনি প্রচন্ড খুশি হয়ে গেছেন। তখন উনি বলছে আপনার রাজনৈতিক আমার খুব ভালো লেগেছে। উনি বলছেন আমরা তো আসলে সরকারের চাকরি করি, প্রকাশ্যে এগুলোর পক্ষে আমরা কথা বলতে পারবো না, তবে আপনি এগিয়ে যান। আমার এখন বিশ্বাস জন্মেছে যে আমরা পারবো এবং পেরেছি। এটা সত্যি যে আম জনগণ পার্টির আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও চট্টগ্রাম থেকে অনানুষ্ঠানিকভাবে আজকে সারা বাংলাদেশের কর্মকাণ্ডের নেতৃত্ব নিয়ে আজকে শুরু হয়ে গেল চট্টগ্রামে। এটা আসলে একটা বড় ব্যাপার, এটা একটা বিশাল ব্যাপার। আমার পরিকল্পনা ভিন্নভাবে ছিল। আমার চিন্তা ছিল আমাদের নিবন্ধনটা হয়ে গেলে প্রথমে আমি সিলেট থেকে শুরু করব, শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে, সেখান থেকে আমি ধীরে ধীরে আসবো, এবং আমার সর্বশেষ প্ল্যান ছিল ঢাকার আগে আমি চিটাগাং আসবো। কিন্তু দেখেন ভাগ্য কেমন, কি সৌভাগ্য আমার যে আমি চট্টগ্রামে আগে শুরু করতে হবে। এবং আমি একটা জিনিস খেয়াল করেছি, আমরা যখন ডেস্টিনি ব্যবসা শুরু করি তখনও কিন্তু আমাদের কাজটা শুরু হয়েছিল চট্টগ্রামে আগে। এইখানে বায়েজিদ বুস্তামি বারো আউলিয়ার যে বিভাগ দেশ আমি বলবো এটাকে, এটা আসলে পূর্ণভূমি। চট্টগ্রামও কিন্তু পূর্ণভূমি। তাই আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমার দলকে এইভাবে সমর্থন জানিয়ে, আমার প্রতি সমর্থন জানিয়ে আজকে এত কষ্ট করে আপনারা অনেকে 4টায় আসছেন, আমি শুনেছি কেউ 3টায় আসছেন, 4টায় এতক্ষণ ধৈর্য ধরে আসছেন। আমি বেশি সময় নেব না। আগামীতে আমরা অনেক সুন্দর সুন্দর কর্মসূচি নিয়ে আসবো, তবে আমি আমার দলের কিছু উদ্দেশ্য আদর্শ নিয়ে আমি একটু কথা বলবো। বাংলাদেশ আম জনগণ পার্টি যেটা করবে প্রথম, সেটা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করবে। সেটা যেই দলে ক্ষমতায় আসুক আমরা তাদের কাছে যাব, বলবো যে আমরা আইনের শাসন চাই, মামলা হামলা আদালতে সময় নষ্ট করতে চাই না, এমন ভাবে আইনের শাসন প্রতিষ্ঠা হোক, অপরাজনীতি যেন, অপমামলা যেন বন্ধ। আমার রাজনৈতিক দলে একটা জিনিসকে একদম নিষিদ্ধ করা হয়েছে, কোনো চাঁদাবাজি নয়।
যে চাঁদাবাজি করবে সে হবে সবচেয়ে বড় অপরাধী। বড় আমি যেটা করব, দলীয় কর্মীদের জন্য আমি ভিন্ন ব্যবস্থা করব, তারা যাতে চলতে পারে, তারা যেন তাদের সংসার দেখতে পারে, তারা যেন তাদের সময় যে এখানে দেবে সেই সময়ের জন্য একটা ফেরত কিছু পায়। তাই আইনের শাসন প্রতিষ্ঠা করা হচ্ছে আমার প্রথম পরিকল্পনা। আমি সেই কথাটা একজন জেলা জজ সাহেবের সাথে শেয়ার করেছিলাম যে কিভাবে আদালত হওয়া উচিত, কিভাবে বিচার ব্যবস্থা হওয়া উচিত, কিভাবে স্বল্প সময়ে একটা বিচার ব্যবস্থা শেষ করা উচিত, কিভাবে ন্যায় বিচার নিশ্চিত করা উচিত। এগুলো নিয়ে ওনার সাথে আলাপ করার পরে উনিও খুব খুশি হয়েছেন, বললেন যে আপনার ধারণাগুলো ভালো। আমার দ্বিতীয় দফা হচ্ছে জননিরাপত্তা নিশ্চিত করা। আমরা দেখেন আজকাল রাস্তাঘাটে বেরোতে পারি না। প্রথম শুরু হয়েছে আমরা গাড়ির নিচে পড়ি, তারপরে গর্তে পড়ি, মানে কি অবস্থা। তারপরে বেরোলে আপনার বাচ্চা ফেরত আসবে কিনা স্কুল থেকে এটার নিশ্চয়তা নেই। কি অবস্থা। এটার নাম জননিরাপত্তা নয়। জননিরাপত্তা নিশ্চিত করতে হবে, এটার জন্য আমরা কাজ করব। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দফা। এবং এই জননিরাপত্তা নিশ্চিত করতে যে আমরা আমাদের কতগুলো কাজ করব, সেই কাজগুলোর মধ্যে 3 নম্বর কাজ হচ্ছে নিরাপদ খাদ্য নিশ্চিত করা। খাদ্যে যেন কোনো রকম ভেজাল না দিতে পারে, বিষ যুক্ত করতে না পারে, সবার জন্য নিরাপদ এবং ন্যায্য মূল্যের খাদ্য নিশ্চিত করা। তারপর আমরা চিকিৎসা সেবাকে নিশ্চিত করতে চাই নিরাপদভাবে, যেন এমন না হয় যে আপনার আত্মীয় স্বজন পরিবারের লোকজন যখন হাসপাতালে বারান্দা যায় যেন না বলতে পারে যে হাসপাতালে সিট নাই। অপচিকিৎসায় যেন আপনার প্রিয়জন অকালে না হারিয়ে যায়। আমরা এটা নিয়েও কাজ করব। আমরা কাজ করব শিক্ষা মানুষের জন্মগত অধিকার। একটা শিশুর অধিকার হচ্ছে শিক্ষা। সে বিনামূল্যে শিক্ষা পাবে এইচএসসি ইন্টারমিডিয়েট পর্যন্ত, যাতে শিক্ষার জন্য বাবা মা দেউলিয়া না হতে হয়, সর্বস্ব না হারাতে। আজকাল যেটা হচ্ছে একটা বাচ্চা, আমি গতকালকে কোনো একজন গার্ডিয়ানের সাথে কথা বলতে গিয়ে শুনলাম তার একটা বাচ্চার জন্য প্রাইভেট পড়াইতে মাসে 50,000 টাকা খরচ হয়। শুনে তো আমার মাথা খারাপ হয়ে গেছে। 3.5 লক্ষ টাকা উনি খরচ করছেন মাসে শুধু এই বাচ্চাটার কয়েকটা সাবজেক্টে লেখাপড়া করার জন্য। তা আমি বলছি এটা তো অনেক এক্সপেন্সিভ ইনভেস্টমেন্ট। এই বাচ্চা করবে কি বড় হয়ে? এই বাচ্চা বড় হয়ে যদি সরকারি চাকরি করতে পারে, ঘুষ খাওয়া শুরু করবে মা বাবার ইনভেস্টমেন্ট তোলার জন্য। শিক্ষা তো এমন হওয়া উচিত না। শিক্ষা এখন হয়ে গেছে বাণিজ্য। এটা আমরা রোধ করবো। শিক্ষা যেন বাণিজ্য না হয়, সুযোগ হয়। এবং শিক্ষা হতে হবে কিন্তু কর্মমুখী শিক্ষা। মেট্রিক পর্যন্ত কর্মমুখী শিক্ষা হতে হবে, যেন মেট্রিক পাস করার পরে আর কিছু না, ওই কর্ম স্কিল দিয়ে সে যেন একটা কাজ করে খেতে পারে। এবং ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি করা হবে। আমরা উদ্যোগ নিয়েছি কমপক্ষে 1 কোটি শ্রমিককে এমন ভাবে তার বেকার ভাতার উপর আনা হবে যাতে তার কাজ না থাকলে সেই জন্য সরকারি ভাবে একটা সাপোর্ট পায়, যেটাকে আমরা বলে থাকি বেকার ভাতা। তাহলে একটা শ্রমিকের চাকরি চলে গেলে অন্তত 11 মাস সে বেকার ভাতা ভোগ করবে এবং এর ভিতরে সে একটা চাকরি খুঁজে নেবে বা তাকে সেটা চাকরি পাওয়ার ব্যাপারে সরকার তাকে হেল্প করবে। এরপরে আমরা পরিবেশ রক্ষার জন্য কাজ করব। দূষণযুক্ত যত যন্ত্রপাতি আছে বন্ধ করে দিয়ে দূষণ মুক্ত পরিবেশ গড়ে তুলব। এবং তার মধ্যে একটা বড় পদক্ষেপ নেব আমরা বৃক্ষরোপণ এই প্রজেক্ট। নদী নালা আবর্জনা পরিষ্কার করে যাতে ডেঙ্গুতে আর মরতে না হয়, চিকনগুনিয়াতে মরতে না হয়, গর্তে করে মরতে না হয়, আমরা এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমাদের দলের একটা এজেন্ডার মধ্যে আছে। এরপর আসি ব্যবসা। আজকাল ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে না চাঁদাবাজির জন্য। একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার জন্য পাথর মেরে ফেলা হয়েছে। এর চেয়ে তো দুঃখজনক আর কি হতে পারে? ব্যবসায়ীকে উঠে নিয়ে যাচ্ছে, গুলি করে মারা হচ্ছে। আমরা বাংলাদেশে ব্যবসা বান্ধব ওয়ান স্টপ সার্ভিস চালু করব। ওয়ান স্টপ মানে হচ্ছে
আপনি ব্যবসা করার জন্য জায়গায় জায়গায় মন্ত্রণালয় সচিব মন্ত্রী প্রধানমন্ত্রী পর্যন্ত কেন যাবেন? একজন ব্যবসায়ী কেন মন্ত্রীর কাছে যাবে ব্যবসা করার জন্য? কেন সচিবের কাছে বা কেন যাবে? ওয়ান স্টপ সার্ভিস, নিচের থেকে এক জায়গা থেকে আপনার ব্যবসার সকল ফ্যাসিলিটি তৈরি করে আপনাকে ব্যবসা করার জন্য বাধাহীনভাবে সহযোগিতা করা হবে। কারণ ব্যবসায়ীরা সরকারকে কর দিয়ে থাকে, তাদের করেই কিন্তু রাষ্ট্র চলে। এবং ব্যবসায়ীদের নিরাপত্তা বিধানে তাদের সম্মান রক্ষার্থে সরকার পদক্ষেপ নেবে। আমাদের আম জনগণ পার্টি যদি আপনাদের ম্যান্ডেট পেয়ে রাষ্ট্রের দায়িত্ব যেতে পারে, এই হচ্ছে আমাদের মোটামুটি দফাগুলো, যে আমরা কিভাবে দলের চিন্তা করি। আমরা কখনো রাস্তাঘাট ব্লক করে আন্দোলন করা বিশ্বাসী না। আমাকে একদিন এক সাংবাদিক বন্ধু জিজ্ঞাসা করেছে যে আপনি টাকা খরচ করে 5 স্টার হোটেলে কেন দলের নাম ঘোষণা করতে গেলেন? আমি বলছি দুই কারণ। বলে কি বলেন? আমি সে এক কারণ হচ্ছে, যে রাস্তায় দাঁড়িয়ে, যে মঞ্চে দাঁড়িয়ে যে পাবলিক প্রপার্টি আমি দখল করে আমার পার্টির নাম ঘোষণা করব, সেটার মালিক আমি নই। আমি জনগণের সম্পত্তি দখল করে রাজনীতি করার বিশ্বাস করি না। যেখানে আমার কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে, অ্যাম্বুলেন্সের রাস্তা বন্ধ হয়ে অ্যাম্বুলেন্সের ভিতরে একটা মুমূর্ষু রোগী মারা যাবে কারণ আমি রাজনৈতিক দল ঘোষণা করতেছি, আমি ওই রাজনীতি বিশ্বাস করি না যেখানে মানুষের কল্যাণ নাই।